ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিল বিএনপি, এনসিপি, সিপিবি। রাজনৈতিক দলে জনসম্পৃক্ততার কারণেই স্বৈরাচারের পতন বললেন তারেক। জুলাই আন্দোলনে আহতদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। কোনো অবস্থাতে মনোবল না হারানোর পরামর্শ। ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিবাদের দোসররা অপতথ্য প্রচার করছে, সেমিনারে বক্তারা। কাজের মাধ্যমে জবাব দেওয়ার প্রত্যয়। এবং পুরনো বাণিজ্য মেলা মাঠে এবার প্রথমবারের মতো ঈদ জামাত, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। আনন্দ উদযাপনে সুলতানি আমলের মিছিল আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। সংবিধানে ৭১-এর সঙ্গে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার বিরোধী বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেও দলটির আপত্তি। এছাড়া দুদক সংস্কারের ২০ সুপারিশের ১১ এবং জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি এবং বিচার বিভাগের বেশিরভাগ প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতেই পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির মতামত হস্তান্তর করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি, আর যেগুলো আমাদের ভিন্ন মতামত দেওয়া প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। তিনি জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। এছাড়া গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন তিনি। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতেই এনসিপি একমত বলে জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের একথা জানান তিনি। এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্য দিয়ে হতে পারে। পদ্ধতি অনেকগুলো আছে, আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এসব বিষয়ে। এছাড়া ২৯টি প্রস্তাবে এনসিপি আংশিক একমত এবং ২২টিতে একমত হতে পারেনি বলেও জানান তিনি। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটাই প্রথম সংবিধান এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততার কারণেই স্বৈরাচারের পতন হয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগও করেন তিনি। রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক। এতে জোট নেতারা সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। হুমায়ুন কবিরের রিপোর্ট। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে অংশ নেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরু করি সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে গণঅভ্যুত্থানের ফসল ধ্বংসের চক্রান্ত চলছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সমমনা জোটের নেতারা। সমস্যা তৈরি হয়েছে, এগুলোর পিছনে কাদের ইন্ধন রয়েছে, কারা এগুলো পরিকল্পিতভাবে ঘটাচ্ছে এবং করাচ্ছে, সেই বিষয়ে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আগামী দিনে এই জন্য ফ্যাসিস্ট কোন রকম চিন্তা ভাবনা করলে তাকে প্রতিহত করব। ইলিয়াস আলী আলম সহ অসংখ্য লোককে গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বিদায় করেছি। রাজপথে নামলে পিঠের চামড়া থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি জানান আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচারের। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই।
সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। জনগণের ভোটে, গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সমন্বিতভাবে প্রণীত ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমনটা জানান তিনি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪,২০০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। আমরা সবসময় তাদের পাশে থাকব, তাদের সাথেই থাকব। তাদের এখানে অনেকে খুব আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের বিষয়ে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত বছরের ১৬ অক্টোবর দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচার কাজে বিরত রাখা হয়। তাদেরই একজন বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের পর ৭ নভেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে। আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। রবিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাজনৈতিক সিদ্ধান্ত হলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করা সম্ভব বলেও মত দেন তিনি। আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। 4টা মামলার তদন্ত ম্যাচিউরড, একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘোষা মাজার কাজ চলছে। ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিবাদের দোসররা সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, অপতথ্য মোকাবেলায় বাংলাদেশে কাজের ক্ষেত্র সীমিত। বিকেলে পিআইবিতে গণমাধ্যমে অপতথ্য চর্চা শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আধুনিক প্রযুক্তির উৎকর্ষ যেমন হয়েছে, তেমনি বাড়ছে এর মাধ্যমে অপতথ্য প্রচার চর্চা। আর এই চর্চা বন্ধের উপায় খুঁজতে গণমাধ্যমে অপতথ্য নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।
এতে অংশ নেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। তুলে ধরেন গণমাধ্যমে অপতথ্য ছড়ানোর হাল হকিকত। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন তিনি। বলেন ফ্যাক্ট চেক থেকে সরে এসেছে মেটা, আর এটি চলতে থাকলে সামনের দিনগুলো হবে ভয়ঙ্কর। মেটা এবং টুইটার এরা উভয়ই তাদের ফ্যাক্ট চেকিং এর যে প্র্যাকটিস ছিল সেটা তুলে নিয়েছে। এখন আমাদের জন্য সামনে বিপদ আরো বেশি, এই কথা আমরা বলেছি। এ সময় রিপাবলিক বাংলার বস্তুনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি খোদ ভারতের মানুষই এই টেলিভিশন দেখে না। এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, তাদের প্রধান দর্শক বাংলাদেশে, কারণ আমরা দেখি। এতে পরিবেশ উপদেষ্টা বলেন পতিত সরকারের অর্থপুষ্ট লুটপাটকারীরাই গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। যখন একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যাবৎ পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে, তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে, ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। রাজনৈতিক কারণে তথ্য বিকৃতি ঘটানো হচ্ছে উল্লেখ করে কাজের মাধ্যমেই সরকার এসবের জবাব দেবে বলেও মন্তব্য করেন রিজনা। এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো, যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো, মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো, তখনই হয় রাসেল ভাইপার আসতো, অথবা ওরকম একটা কিছু চলে আসলো। সেমিনারে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন এনজিও ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার ঈদ উদযাপনে সুলতানি আমলের মতো মিছিল আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বুড়িগঙ্গা হলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে এবার থেকে চালু করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি করত, ঈদ মিছিল করত। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। একনেক সভায় ২১,২৯১ কোটি টাকার ১৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৪,১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬,৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা। আগারগাঁয়ে একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রকল্পগুলোর অন্যতম হল পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ এবং রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন। ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের ২ মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী মিসেস সীমা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। SU সেলিমের প্রতিবেদন। সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব ছিলেন। ২০১৮ সালের ভোটারবিহীন নির্বাচনে তিনি মাগুরা ১ আসনের এমপি হন। এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় তার সস্ত্রীক বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অপরাধ করায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং আমাদের তদন্ত দল তারা এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশনস লিমিটেড ও ভিশন টেল লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলে ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের ২ মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং
চেয়ারম্যান হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে। সেই জন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে কারান্তরীণ পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলামের দুটি ফ্ল্যাট সহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা শেয়ারও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। আমাদের তদন্তকারী দল আরও কোনো তথ্যাদি। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনীর আবেদন জুনের মধ্যে নিষ্পত্তিতে নিবন্ধন অনুবিভাগ কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। বর্তমানে ভোটার তালিকা হাল নাগাদের কাজ চলমান থাকায় এনআইডি সংশোধনীর কাজে কিছুটা সময় লাগছে, তবে সিস্টেম আধুনিকায়নের ফলে দ্রুত সময়ে তা শেষ হবে বলেও জানান তিনি। ভোটারদের ক্যাটাগরি বিবেচনায় প্রবাসী, চাকরিজীবী এবং সাধারণ বিবেচনায় 3টি ছকে নিয়ে আসার কাজ চলছে। এতে আলাদাভাবে কাজ করলে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এই ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব, হয়তো আমরা ফুল পারবো না। ক্রাশ প্রোগ্রামের টাইমটা বাড়ানোর ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। যারা বিদেশ থেকে আমাদের এখানে এখন ভোটার হচ্ছে তাদের জন্য তাদের তদন্ত কিন্তু আমাদের করতে হচ্ছে, করে আমরা কনফার্ম করলে ওনারা ভোটার হতে পারেন। যেহেতু 7টা দেশে চালু হয়েছে, আরও 2টা দেশে ইমিডিয়েটলি চালু হতে যাচ্ছে। নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিতে নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কার্যালয়ে এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ইভা রেজওয়ানা, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, সিএমও জোহের আহমেদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে ফুড সেফটি আর হাইজিন নিয়ন্ত্রণে গত বছরের মতো এ বছরও লাইফ বয় হ্যান্ড ওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইন, যাতে করে মানুষ খাবারের আগে হাইজিন রক্ষা করে হাত ধোয়া নিয়ে সচেতন হতে পারে। এর আওতায় জীবাণু থেকে সুরক্ষায় চকবাজারের প্রতিটি দোকান সেজেছে লাইফ বয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ড ওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে। ফলে চকবাজারে আসা ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার। এই ক্যাম্পেইনের ফলে ভ্রাম্যমাণ দোকানের পাশাপাশি ক্রেতা সমাজেও হাইজিন সচেতনতা এসেছে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় হামাসের শীর্ষ নেতা সহ 34 ফিলিস্তিনি নিহত হয়েছে। একই রাতে লেবাননেও হামলা চালিয়ে 7 জনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাশিয়ার ড্রোন হামলায় 5 জনের মৃত্যু হয়েছে। ওদিকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তুরস্ক। ইস্তেক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার রাতে তুফা, নেটজারিম করিডোর সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 34 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে উপত্যকাটিতে 49,700 ছাড়ালো প্রাণহানি। ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ নেতা সালাহ আল বারদাউইল প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি এই রাতে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে 7 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও বাকি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। এছাড়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। ওদিকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনের হুদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলাকে মার্কিন আগ্রাসন অভিহিত করেছে হুতিরা। এদিকে রাশিয়া ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া শহরে 3 জন নিহত ও 12 জন আহত হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে আবাসিক এলাকায় চালানো ড্রোন হামলায় 2 জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।
শনিবার ইস্তানবুলে সিটি হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। পরে আন্দোলনকারীরাও পুলিশের উপর হামলা চালায়। এ পর্যন্ত ৩ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মেয়র একরেমকে বুধবার গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, ক্রিকেট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেশ কিছু জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে এবার ক্রীড়াঙ্গনের আরও 20টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন। এর বর্তমান নাম দেয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নাম। এছাড়া রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিল বিএনপি, এনসিপি, সিপিবি। রাজনৈতিক দলে জনসম্পৃক্ততার কারণেই স্বৈরাচারের পতন বললেন তারেক। জুলাই আন্দোলনে আহতদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। কোনো অবস্থাতে মনোবল না হারানোর পরামর্শ। ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিবাদের দোসররা অপতথ্য প্রচার করছে, সেমিনারে বক্তারা। কাজের মাধ্যমে জবাব দেওয়ার প্রত্যয়। এবং পুরনো বাণিজ্য মেলা মাঠে এবার প্রথমবারের মতো ঈদ জামাত, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। আনন্দ উদযাপনে সুলতানি আমলের মিছিল আয়োজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।